হুম। এই যে ধরি লাইসেন্স না। হুম। ওকে, শুরু করতেছি। ওকে, এই আজকের ক্লাসে সেটা আমি ক্লাস শেষ হয়ে গেলে গ্রুপে দিয়ে দিব, দেখে নিবা বইয়ের সাথে মিলে। টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই ফাংশনটা আমরা কি জানি? এটাকে বলে মুবিয়াস ফাংশন। ঠিক আছে, কি মনে হয়? মুবিয়াস ফাংশন। এখন মুবিয়াস ফাংশন এর মান 1 হবে যখন n এর মান 1 হবে। এটা আমরা মুবিয়াস ফাংশনের সংজ্ঞায় পড়েছিলাম। এখন -1 টু দি পাওয়ার r হবে যখন n এর r সংখ্যক ভিন্ন প্রান্ত থাকবে, এবং 0 হবে যদি n এর ভিতরে মৌলিক সংখ্যার বর্গ পাওয়া যায়। ঠিক আছে, এখন এটা ছিল মুবিয়াস ফাংশনের সংজ্ঞা। এখন বলছে যে মুবিয়াস ফাংশনের এই সংজ্ঞাটা যে আসছে, এটা কিভাবে আসছে এটা প্রমাণ। ওকে, মুবিয়াস ফাংশনের সংজ্ঞাটা যে কিভাবে আসলো সেটা প্রমাণ করার জন্য বলছে। ওকে, তো আমরা মুবিয়াস ফাংশনের এই যে সংজ্ঞায় যে কথাগুলো লেখছিল সেটা প্রমাণ করার জন্য আমাকে ডিসলে ফাংশনের কাজ করা লাগবে। এবং আরেকটা জিনিস মনে থাকে যে ডিসলে ফাংশনের কি থাকে, বিপরীত ফাংশন থাকে। এবং মুবিয়াস ফাংশনের ইনভার্স, কি ইনভার্স? ডিসলে ইনভার্স হলো, ইনভার্স হলো এপসিলন এর নামক একটা ফাংশন। মুবিয়াসের ইনভার্স ফাংশন হচ্ছে, ডিসলে ইনভার্স ফাংশন হচ্ছে এপসিলন এন।
যাকে এইভাবে সংজ্ঞায়িত করে এখানে লিখে দেওয়া আছে এপসিলন এন ইকুয়াল টু ওয়ান ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এপসিলনের মান যদি 5 বসাও ওয়ান আসবে, এপসিলনের মান ওয়ান বসাও তাও ওয়ান আসবে, এপসিলনের মান 10 বসাও তাও ওয়ান আসবে। কারণ এইখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা বসাও না কেন এপসিলনের মান কত আসবে? ওয়ান। এবং এই এপসিলন এন হচ্ছে নিউক্লিয়াস ফাংশনের বিপরীত ফাংশন, এটা মাথায় থাকতে হবে, নিউক্লিয়াস ফাংশনের বিপরীত ফাংশন। তাহলে এই সমস্যাটি এপসিলন এন এর ডিসলে বিপরীত সংজ্ঞা ব্যবহার করে প্রমাণ করব, অর্থাৎ এপসিলন এন এর বিপরীত ফাংশন। যেহেতু মুবিয়াসের বিপরীত হচ্ছে এপসিলন এন, তাহলে এপসিলন এন এর বিপরীত মুবিয়াস হবে। এটা মাথায়, এটা বোঝা গেছে কি? এই কথাটা কি বোঝা গেছে? যেহেতু একজন, মনে করো আমি তোমাকে বললাম যে এ, এফ এবং এফ ইনভার্স কাজ করলে ওয়ান আসে, তাহলে এফ এর ইনভার্স হচ্ছে এফ ইনভার্স, এফ ইনভার্স এর ইনভার্স হচ্ছে এফ। এটা মাথায় থাকে যেন। তো সেজন্য এফসিলন এন হচ্ছে মুবিয়াসের ইনভার্স। তাহলে মুবিয়াস এফসিলন এন এর ইনভার্স মুবিয়াস বলা যাবে নাকি যাবে না? উল্টা দিক থেকে মুবিয়াসের ইনভার্স হচ্ছে এফসিলন, তাহলে এফসিলন এর ইনভার্স মুবিয়াস বলা যাবে নাকি যাবে না? এই কথাটা যাবে। ওকে। সেজন্য বলছে যে এপসিলন এন এর ডিসলে বিপরীত সংজ্ঞা ব্যবহার করে প্রমাণ করব। এপসিলন এন হচ্ছে, এবং আমরা জানি যে আগে প্রমাণ করছি মুবিয়াস ফাংশনের বিপরীত আছে, তাহলে এপসিলন যদি মুবিয়াস ইনভার্স হয়, এই যে ডিসলে ইনভার্স, সরি, ডিসলে ফাংশনের ইনভার্স সব সময় থাকবে, তাহলে এপসিলন যদি ইনভার্স হয় তাহলে তার ইনভার্স যদি কৌণিক ফাংশন গুণাত্মক হয় তাহলে মোবিয়াস ফাংশন গুণাত্মক হবে। তাহলে প্রথমে আমি এপসিলন এন এর মান ওয়ান প্রমাণ করতে চাই। এপসিলন এন এর মান মানে কি? এন এর মান ওয়ান, তার মানে আমি মিউ ওয়ান সমান কত সেটা প্রমাণ করতে চাই। আমাকে মিউ ওয়ান সমান ওয়ান দেখাতে হবে। তাহলে মিউ ওয়ান কে মিউ ওয়ান ইন্টু ওয়ান লেখা যায়, যাবে? ওয়ান ইন্টু ওয়ান গুণ দিলে তো ওয়ানই হবে। এখন কি দেখো, এই যে এপসিলন এন গুণাত্মক, সুতরাং মিউ এন ও গুণাত্মক, মিউ এন ও কি গুণাত্মক। আর গুণাত্মক ফাংশন মানে কি, তাদের দুইজনের গুণফল থাকলে পৃথক পৃথক ফাংশন আকারে লেখা যায়। তাইলে মিউ ওয়ান কে মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান লেখা যাবে নাকি যাবে না? কারণ মাল্টিপ্লিকেটিভ ফাংশন সূত্র কি, এফ অফ এম এর সমান কত? এফ অফ এম ইন্টু এফ অফ এন, জানা আছে না জানা নাই? তাহলে মিউ যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে মিউ ওয়ান ইন্টু ওয়ান সমান মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান লেখা যাবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। এখন মিউ ওয়ান সমান মিউ ওয়ান ইন্টু মিউ ওয়ান, একটা কাটা দেখবো, তাহলে মিউ ওয়ান সমান কত? ওয়ান পাওয়া গেছে কি যায়নি? তাহলে প্রথমটা মিলে গেছে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এতটুক পর্যন্ত জি কারো স্যার। কোনো সমস্যা আছে? ওকে। এখন এই ফাংশনটা কোন ধরনের ফাংশন বলতো? আয়োটা এন কোন ধরনের ফাংশন? এগুলো মুখস্থ রাখতে হবে তো। এটা হচ্ছে আয়োটা এন হচ্ছে ডিসলে অবেদক ফাংশন। আয়োটা এন হচ্ছে ডিসলে অবেদক ফাংশন। এখন কেন আয়োটা এন লাগবে? কারণ মিউ এবং এপসিলন পরস্পরের বিপরীত না? কি ধরনের বিপরীত? ডিসলে বিপরীত। তাহলে তাদের মধ্যে যদি আমি ডিসলে প্রোডাক্ট কাজ করি তাহলে আমি কি রেজাল্ট পাবো বলো তো? তাদের মধ্যে ডিসপ্লে প্রোডাক্ট কাজ করলে আমি আয়োটা এন পাবো। কারণ এই দুইটা যেহেতু বিপরীত, তাহলে এই দুজনের ফলাফলটা কি আসবে? অবেদক ফাংশন আসবে। মনে করো আমরা জানি যে এ আর এ ইনভার্স যদি কাজ করি তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইডেন্টিটি পাওয়া যায়। ঠিক একই রকম এই দুইটা ফাংশনের ডিসপ্লে প্রোডাক্ট হলে আয়োটা ফাংশন পাওয়া যাবে। তো সেই জন্য আয়োটা ফাংশনের ধারণা তোমার থাকতে হবে। আয়োটা এন সমান জিরো যখন এন এর মান এক, জিরো থেকে এক থেকে বড়, সরি এক থেকে বড়, জিরো থেকে বড় না, এক থেকে বড়। আর ওয়ান হবে যখন এক হবে। এটা একটু কারেকশন করে নিবা, এটা হচ্ছে ওয়ান। তাহলে
আয়োটা পি, পি একটা মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা সব সময় ওয়ান থেকে বড় হবে নাকি হবে না? মৌলিক সংখ্যা ওয়ান থেকে বড় হবে কিনা? হবে। তাহলে দুই। আয়োটা পি সমান জিরো লেখা যায় নাকি যায় না? কারণ আয়োটা এন এর মান জিরো হবে যখন এন এর মান এক থেকে বড়। যেহেতু মৌলিক গুলো এক থেকে বড় হবে, তাহলে আয়োটা পি এর মান কত হবে? জিরো হবে। এখন আয়োটা মানে কি? আয়োটা মানে হচ্ছে মিউ এবং এপসিলনের ডিসলেট প্রোডাক্ট। তাহলে আয়োটার বদলে আমি মিউ এবং এপসিলনের ডিসলেট প্রোডাক্ট লিখলাম। ঠিক আছে। এখন আমাকে একটু বলো তো, ডিসলেট প্রোডাক্টের শর্তটা কি ছিল? এফ এবং জি এর যদি আমি ডিসলেট প্রোডাক্ট করি, তাহলে সে কিভাবে ডি ডিভাইডস এন এফ অফ ডি জি অফ এন বাই ডি, বা ডি ডিভাইডস এন জি অফ ডি এফ অফ এন বাই ডি, এরকম আসবে। এটা হচ্ছে ডিসক্রিট প্রোডাক্টের সূত্র, শর্ত। তাহলে মিউ এবং এপসিলনের মধ্যে যদি আমি ডিসক্রিট প্রোডাক্ট করি, তাহলে সামেশন অফ ডি ডিভাইডস এন এর বদলে আমার কত পি আছে? ডি ডিভাইডস পি আসবে। পরে কি আসবে? এখানে ডিসক্রিট প্রোডাক্টে দুইজন ফাংশনের এফ, প্রথমটাকে মনে করো এফ, তাইলে এফ আমাদের কত? মিউ। আর জি কে এপসিলন, তাহলে এইভাবে লেখা যাবে নাকি যাবে না? এই লাইনটা লেখা যায় কি না? বলো। এটা কি বোঝা গেছে নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে। এখন পি এর ডিভিজর কারা কারা বলো তো? ওয়ান এবং পি। আর কেউ কি ডিভিজর হতে পারবে? না। তাইলে ডি এর মান একবার ওয়ান বসাবো আর একবার পি বসাবো। এতটুক বোঝা গেছে কিনা দেখো। তাহলে মিউ ওয়ান এপসিলন পি, মিউ পি এপসিলন ওয়ান। একটু আগে আমরা কি বের করছি? একটু আগে বের করছি মিউ ওয়ান সমান কত? ওয়ান বের করছিলাম না? তাহলে এখানে ওয়ান বসাবো। আবার এপসিলন এন এর মান কত? সবসময় ওয়ান, তাহলে এপসিলন পি এর মান কত হবে? এপসিলন পি এর মান হবে ওয়ান। ওয়ান। এপসিলন ওয়ান এর মান কত হবে? ওয়ান, তাহলে মিউ পি থাকবে। তাইলে মিউ অফ পি সমান মাইনাস ওয়ান হবে নাকি হবে না? হবে। ওকে। এখন আমরা 1 নং সমীকরণে পি এর বদলে পি স্কয়ার দ্বারা প্রতিস্থাপিত করি। 1 নং সমীকরণ যেটা ছিল, সেটাই আমরা পি এর বদলে পি স্কয়ার দিই। তাহলে কি আসবে দেখো? কি আসবে? সামেশন অফ ডি ডিভাইডস পি এর বদলে ডি ডিভাইডস পি স্কয়ার আসবে। মিউ ডি এটা ঠিক থাকবে। এপসিলন পি বাই ডি এর বদলে পি স্কয়ার বাই ডি আসবে নাকি আসবে না? আসবে। জি এটাকে দিব স্যার। সমীকরণ দুই, এটাকে দিব সমীকরণ দুই। এখন বলো, পি স্কয়ার এর ভাজ্য কারা কারা হবে? পি স্কয়ার এর ওয়ান ভাজক কারা কারা? ওয়ান পি পি স্কোয়ার। ইয়েস, পি পি স্কয়ার। তাইলে একবার সামেশনের, একবার ওয়ান এর মান বসাবো, একবার পি এর মান বসাবো, আর একবার পি স্কয়ার এর মান বসাবো। তিনবার আসবে। এতটুক কি ক্লিয়ার? এতটুক কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। আমি প্রথমেই প্রমাণ করে রেখেছিলাম মিউ ওয়ান সমান ওয়ান। তাহলে এইটার জন্য আমি ওয়ান লিখতে পারি। আবার আমি জানি যে এপসিলন এন সমান কত? ওয়ান। তাহলে এপসিলন পি স্কয়ার এর মানও ওয়ান। বুঝা গেছে? জি স্যার। এরপরে মিউ পি আসবে। এখানে পি আর পি স্কয়ার কাটা গেলে পি থাকবে, তাহলে এপসিলন পি আসবে। মিউ পি স্কয়ার আসবে। পি স্কয়ার কাটা গেলে এপসিলন ওয়ান আসবে। আমার কথা বোঝা গেছে? এখন ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আসবে। আমি এইখানে প্রমাণ করে পি সমান কত? মাইনাস ওয়ান। তাহলে এই মিউ আমি মাইনাস ওয়ান দিব। এপসিলন পি এর মান ওয়ান দিব, মিউ পি স্কয়ার দিব, আর এপসিলন ওয়ান এর মান ওয়ান দিব। সেখান থেকে আমি মিউ পি স্কয়ার সমান জিরো লিখতে পারি কিনা? লিখে লিখে দো। হ্যাঁ মিউট করে রিপার কথা বলো। রিপার আইডি মিউট মিউটে যাও। মিউট। এতটুকু ক্লিয়ার কিনা দেখো।
এপসিলন মিউ স্কয়ার সমান 0 প্রমাণ হয়েছে। ওকে, जी सर। এখন আমি আরোহ পদ্ধতি অনুসারে আমি কি বলছি দেখো, আমি এখানে বলছি যে আমার কাছে যদি পাওয়ার থাকে, মানে এন এর পাওয়ার যদি প্রাইমারি স্কয়ার আকারে থাকে তাহলে 0 হবে, সেটা আমি প্রমাণ করব। আমি স্কয়ারের জন্য পি স্কয়ারের জন্য 0 প্রমাণ করছি। এখন আমার এন যে সবসময় পি স্কয়ার থাকবে এমন তো নাও হতে পারে, পি এর পাওয়ার কে হতে পারে। যেমন ধরো এন সমান 16, 16 মানে কত বলতো? 2 এর পাওয়ার 4 হয় না? বোঝা গেছে? তাহলে 2 এর পাওয়ার, প্রাইমের পাওয়ার যে সবসময় 2 এর পাওয়ার হয়, 4ও হতে পারে, 5ও হতে পারে, অনেক কিছু হতে পারে। তাহলে আমি ধরলাম যে, ধরি মিউ পি কে সমান 0, যেখানে কে এর মান 2 এর সমান অথবা 2 থেকে বড়। ধরলাম এন সমান পি কে, যেখানে কে এর মান 2 থেকে বড় অথবা সমান। পি দ্বারা একে ভাগ করা যায় না, তাহলে তাহলে বসে হবে 1। তাহলে মিউ এন সমান আমরা কি দিতে পারি? ইউ আমরা দিতে পারি ই কে ইন্টু এন। ঠিক আছে? এন সমান, এইখানে একটা চেঞ্জ করবা, এখানে এম সমান, এন সমান এম কে ধরবা, এন সমান এম কে। তাহলে মিউ পি টু দি পাওয়ার কে ইন্টু মিউ এম লেখা যাবে। এই লাইন থেকে এই লাইন লেখা যাবে কিনা দেখো, কারণ মিউ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন তার মানে ভিতরে গুণ আকার থাকলে পৃথক গুণ আকারে লেখা যাবে। আমি মিউ টু দি পাওয়ার পি কে সমান কত ধরেছি? 0 ধরেছি, তাইলে 0 ইন্টু মিউ এম সমান কত আসবে? 0। তাইলে আমরা বলতে পারি যে আমার কাছে মিউ এন এর মান 0 হবে যদি তার কি থাকে, প্রাইম ফ্যাক্টরের স্কোয়ার যদি থাকে। অবশেষে আমি এমন একটা সংখ্যা নিব যেখানে প্রাইমের ফ্যাক্ট, মানে প্রাইমের পাওয়ার নাই, স্কোয়ার নাই, প্রাইম সিঙ্গেল। এরকম কত সংখ্যক আছে? কে সংখ্যক। তাহলে P1 P2 P3 ডট ডট পিকে, যেখানে P1 P2 P3 পিকে হলো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা। তাহলে মিউ এন সমান আমি কি দিব? মিউ P1 P2 ডট ডট পিকে। মিউ যেহেতু মাল্টিপ্লিকেটিভ ফাংশন, তাহলে মিউ P1 মিউ P2 ডট ডট মিউ পি কে। এটা লেখা যায় নাকি যায় না? এটা লেখা যায় Yeah। নাকি যায় না? এখন দেখো, একটা প্রাইমের জন্য কত পেয়েছিলাম বলো তো? একটা প্রাইমের জন্য -1। তাহলে এখানে দেখো, প্রথম প্রাইমের জন্য -1, দ্বিতীয় প্রাইমের জন্য আবার -1, কে সংখ্যক প্রাইমের জন্য -1 কতটা পাবো? কে সংখ্যক পাবো -1 কে লেখা যাবে নাকি যাবে না? যাবে। তো প্রমাণ হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা দেখো। जी सर। ওকে, তাহলে আমাদের মূল কাজ কি ছিল? মূল কাজ ছিল যে তোমাকে মুভিয়াস ফাংশনের যে ডেফিনেশনটা ছিল সেটাকে প্রমাণ করে বলতে পারে, তাহলে তোমাকে এইভাবে আগাতে হবে। ক্লিয়ার? এখন পরের অংশটাই যাই। ধরি তোমাকে প্রমাণ করো যে, দুইবার প্রমাণ করে আসছে, প্রমাণ করো যে সামেশন অফ পি ডিভাইডস এন মিউ ডি এর মডুলাস সমান 2 টু দি পাওয়ার কে, এটা প্রমাণ করতে বলছে। ওকে, যেখানে এই পাওয়ার যেটা থাকবে এখানে কে না দিয়ে অনেক সময় 2 টু দি পাওয়ার ওমেগা এন দিতে পারে। কত দিতে পারে? 2 টু দি পাওয়ার ওমেগা এন। তো ওমেগা এন ফাংশন কি সেটা তোমার জানা থাকতে হবে। তোমাকে ছোট প্রশ্নের জন্য থাকতে পারে ওমেগা এন দ্বারা কি বোঝায়, দ্বারা কি বোঝায়, এরকম প্রশ্ন থাকতে পারে 1 মার্কের জন্য। তাহলে ওমেগা এন হচ্ছে এন এর ভিন্ন মৌলিক উৎপাদকের সংখ্যা নির্দেশ করে। মনে করো তোমার কাছে এন সমান, ধরো তোমার কাছে 30 থাকলো, তাহলে 5 গুণ 7 লেখা যায়। তাহলে ওমেগা 35 সমান হচ্ছে 2। ভিন্ন কয়টা উৎপাদক আছে? 7 এবং 5 আছে, তাহলে ওমেগা 35 সমান 2। আমার কথা বোঝা গেছে? जी আমার सर। কথা বোঝা গেছে? ওকে, মনে করো তোমাকে দিল ওমেগা 24, তাহলে 24-এর জন্য কে কে উৎপাদক হবে? 24-কে প্রাইম ফ্যাক্টরের উপকার 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 1 লেখা যায় নাকি যায় না? তাহলে ওমেগা 24 কত হবে? 2 হবে। বুঝেছি? বুঝেছি जी না सर। বুঝিনি? ধরো তোমাকে দিল ওমেগা 2025 সমান কত? তাহলে কি করবা?
তুমি 2025 কে প্রাইম ফ্যাক্টর করবা। 2025 মানে হচ্ছে 45 স্কোয়ার। 45 মানে হচ্ছে 3 এর স্কোয়ার গুণ হচ্ছে 9, 45 5। ওকে, এর স্কোয়ার তার মানে কত? 3 এর পাওয়ার 4 গুণ 5 এর স্কোয়ার। এইখানেও কয়টা প্রাইম আছে বলো তো? দুইটা প্রাইম, কত? 3 এবং 5। তাহলে ওমেগা 2025 সমান 2 হবে। এতটুকু ক্লিয়ার কিনা দেখ। ওমেগা জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ধরো তোমাকে ওমেগা 1 বল। ওমেগা 1, ওয়ানে কি কোনো প্রাইম ফ্যাক্টর আছে? ওয়ান কি প্রাইম? ওয়ান প্রাইম নয়। যেহেতু ওয়ান প্রাইম না, তাহলে তার কোনো প্রাইম ফ্যাক্টর নাই, তাহলে ওমেগা 1 সমান 0। এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি এবং স্যার। এই ওমেগা সে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাইলে তোমার কাছে ওমেগা এর যদি লেখা থাকে, তুমি লিখতে পারবে ওমেগা এম ইন্টু ওমেগা এন। এই যে এটা যুগের যুগের আকারে লেখা যাবে। ওমেগা সমান, এটা যুগ কেন, এটা গুণ আকারে দিব। এটা গুণ আকারে থাকবে। দেখো একটু, একটু ওয়েট করো। আমি কম্পোজ করতে ভুল করেছি নাকি? না, ঠিক আছে, এটা যুগ আকারে থাকবে। ওকে, এখন মিউ এর দেখো, ওমেগার সাথে এদিকে আছে মিউ আছে। মুবিয়াস ফাংশন, মুবিয়াস ফাংশন মাল্টিপ্লিকেটিভ কিনা বলো তো? মুবিয়াস এম এন সমান মুবিয়াস এম ইন্টু মুবিয়াস এন, প্রমাণ করেছিলাম প্রথম দিকে। তাহলে মুবিয়াস ফাংশন হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাইলে তার মডুলাস থাকলেও সে মাল্টিপ্লিকেটিভ। তাইলে মডুলাসের সামেশন থাকলেও সে মাল্টিপ্লিকেটিভ। ওকে, তাহলে আমরা এটা সমান 2 টু দি পাওয়ার কে, এটা গুণ আকারে আছে, তাহলে এটাও মাল্টিপ্লিকেটিভ। তাহলে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের ক্ষেত্রে শুধু একটা মান নিয়ে প্রমাণ করলে যথেষ্ট, এন এর মান p টু দি পাওয়ার আলফা। তাহলে এন এর মান p টু দি পাওয়ার আলফা। তাহলে বাম পক্ষে কি হবে? সামেশন অফ ডি ডিভাইডস এন মিউ ডি। ডি ডিভাইডস এন এর বদলে p টু দি পাওয়ার আলফা। এখন দেখো, পি আলফা এর ডিভিজর কারা কারা বলো তো? পি আলফা এর ডিভিজর কারা কারা হবে? 1, পি, পি স্কোয়ার, পি কিউ ডট ডট p টু দি পাওয়ার আলফা। সবাই হবে নাকি হবে না? হবে। কিন্তু মুবিয়াস ফাংশন অফ পি স্কোয়ার সমান কত বলো তো? মুবিয়াস জিরো। ফাংশন অফ পি স্কোয়ার 0। তার মানে মুবিয়াসের পাওয়ার যদি থাকে তাহলে 0 হবে, প্রাইমের পাওয়ার যদি থাকে তাহলে 0 হবে নাকি হবে না? তাহলে এখান থেকে শুরু করে সবার জন্য 0 হবে, বাকি থাকবে কে? 1 এর জন্য, পি এর জন্য। সেজন্য মুবিয়াস ফাংশন অফ 1 এবং মুবিয়াস ফাংশন অফ পি দেওয়া হয়েছে। আমার কথা বোঝা গেছে? বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। জি। মুভিয়াস ফাংশনের শর্ত অনুসারে ওয়ান থাকলে ওয়ান বসে। তাহলে মুভিয়াস ফাংশন ওয়ান, ওয়ানের মডুলাস মানে হচ্ছে ওয়ান। ওকে, এবং একটু আগে আমরা প্রমাণ করছি মুভিয়াস ফাংশন পি সমান কত? -1। তাহলে -1 এর মডুলাস কত হবে? ওয়ান হবে। 1 + 1 সমান কত? 2। আসছে? বুঝেছি না বুঝিনি? জি স্যার, বুঝছি। ওকে, এখন ডান পক্ষে কত আছে? পাওয়ার কে। কে দ্বারা কি বোঝায়? ওমেগা এন বোঝায়। ওমেগা এন দ্বারা একটু আগে কি বলছি? ওমেগা পি আলফা মানে কত হবে বলো তো? ওমেগা এন দ্বারা কি বোঝায় বলো তো? ওমেগা এন দ্বারা কি বোঝায়? ওমেগা এন দ্বারা বোঝায় এন এ কতটি মৌলিক। প্রাইম আছে, জি কতটি স্যার। প্রাইম আছে। তাইলে p টু দি পাওয়ার আলফা তে কয়টা প্রাইম থাকবে বলো তো? আচ্ছা আমি বলি, ধরো যদি তুমি 4 লেখো, 4-এ 2 স্কয়ার লেখা যাবে নাকি যাবে না? 4-কে 2 স্কয়ার লেখা যাবে নাকি যাবে না? যাবে। 2 স্কয়ারে কয়টি প্রাইম আছে? একটা প্রাইম, সেটা হচ্ছে 2। তার মানে প্রাইমের পাওয়ার যদি থাকে সেটা শুধু এটাই হচ্ছে, বেসটাই হচ্ছে প্রাইম। কয়টা? একটা প্রাইম। তার মানে p টু দি পাওয়ার আলফাতে কয়টা প্রাইম থাকবে? একটা প্রাইম থাকবে। 2 এর পাওয়ার 1 সমান কত? 2। বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে, এটা প্রমাণিত। বুঝেছি না বুঝিনি? বুঝছি স্যার। ওকে,
এই প্রশ্নটা খুব খুব প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মার্কের জন্য চলে আসে, ওই যে 4 মার্কের জন্য চলে আসে। তোমাকে বলছে যে সংশোধন 2040-এর মান কত, মুভিয়ার সংশোধন 736-এর মান কত, মুভিয়ার সংশোধন 229-এর মান কত। তাহলে মুভিয়াস ফাংশনের মান বের করতে হলে প্রথমে আমি কি করলাম, মুভিয়াস ফাংশনের সংজ্ঞাটা লিখলাম। মুভিয়াস ফাংশনের সংজ্ঞা জানা আছে, n সমান 1 যখন n এর মান 1, 0 যখন n এর মধ্যে একটি বর্গ গুণক থাকে, -1 টু দি পাওয়ার k যখন n এর k সংখ্যক বিপরীত সংখ্যা থাকে। আমার কথা বোঝা গেছে? n এর মান 1 হলে 1 হবে, আর যদি বর্গ থাকে তাহলে কত হবে, 0 হবে। জানা আছে না জানা নাই? আর যদি কে সংখ্যক ভিন্ন মৌলিক সংখ্যা থাকে, -1 এর পাওয়ার k হবে। এখন তুমি 240-কে প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করো, তাহলে 240-কে কি করবা, 240-কে 2 দিয়ে কাজ করো, কত কাজ করো, 2 দিয়ে কাজ করো, 2 দিয়ে ভাগ করো 15, 3 দিয়ে করো 5, 240 সমান 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1। লেখা যায় নাকি যায় না? যায়? এটা লেখা যায় নাকি যায় না? যায়। যায় স্যার। 5 এর যদি পাওয়ার স্কোয়ার আকারে থাকে তাহলে কি হয়, ফাংশনের মান কত হয়, 0 হয়। এই দেখো এখানে কি লেখা ছিল, যদি বর্গ গুণক থাকে তাহলে উত্তর কত হবে, 0 হবে। তাহলে 240-240-এ 2 এর পাওয়ার 4 আছে, 2 এর পাওয়ার 4 কে 4-এর কারণেই, এটার কারণেই বাকিগুলোর মান বের করার দরকার নেই, কারণ আমি লিখবো 240 সমান মিউ 2 এর পাওয়ার 4 গুণ 3 গুণ 5। যেহেতু মোবিয়াস ফাংশন মাল্টিপ্লিকেটিভ, তাহলে 2 এর পাওয়ার 4 মিউ 3 মিউ 5 লেখা যাবে নাকি যাবে না? এখানে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার থাকলে কত, 0, তাহলে বাকি আর হিসাব করতে দরকার না, উত্তর হবে 0। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। 726, 726-কে প্রাইম ফ্যাক্টরে প্রকাশ করবা, কিভাবে করতে হবে সেটার জন্য আছে, 726-কে 2 দিয়ে কাজ করো, তাহলে কত হবে, 36 × 72 আরো 3। ওকে, এখন 3 দিয়ে কাজ করো, 3 দিয়ে কাজ করলে 12, 1। এখন 11 দিয়ে কাজ করো, 11। তার মানে কত, 726 সমান 2 × 3 × 11 স্কোয়ার লেখা যাবে। একটা প্রাইমারি স্কোয়ার থাকা মানে 0। বুঝেছি না বুঝিনি? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন দেখো 229 এটা প্রাইম কিনা কেমনে চেক করব। কেউ প্রাইম কিনা চেক করার জন্য তাকে তুমি বর্গমূল করবা। ওকে, তাহলে 229-এর বর্গমূল কার কাছাকাছি, 15-এর কাছাকাছি, কারণ 15 এর স্কোয়ার মানে হচ্ছে কত, 225। ওকে, তাইলে 229-এর বর্গমূল কত হবে, 15-এর কাছাকাছি, 15 দশমিক সামথিং। এখন তুমি কি করবা, তা সে প্রাইম কিনা, বাকিগুলো তো 2 দিয়ে ভাগ করে গেছে, ভাগ করে বের করতে পারছি, কিন্তু এটা বেজোড়, 2 দিয়ে যাচ্ছে না, তুমি 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, এগুলো অনেকগুলো দিয়ে যাবে না। তাহলে তুমি আগে চেক করছো প্রাইম কিনা। তাহলে প্রাইম হওয়ার নিয়ম কি, তাকে বর্গমূল করবা, ভালো রকম কথাটা শুনো। বর্গমূল করব, যে সংখ্যাটা পাওয়া যাবে 2 থেকে শুরু করে তার আগ পর্যন্ত বর্গমূল দিয়ে তাকে ভাগ করবো, তার মানে 2, 5, 3, 5, 7, 11, 13, এই সংখ্যাগুলো দিয়ে 229-কে ভাগ করব। যদি ভাগ করা যায় তাহলে প্রাইম না, ভাগ করা যদি না যায় তাহলে প্রাইম। আমার কথা ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? জি স্যার। একটা সংখ্যা প্রাইম কিনা সেটা টেস্ট করার নিয়ম হচ্ছে তাকে বর্গমূল করবা। বর্গমূলে যে রেজাল্ট আসবে, 2 থেকে শুরু করে তার থেকে ছোট সব প্রাইম দিয়ে 229-কে ভাগ করার চেষ্টা করবা। কত দিয়ে ভাগ করবা, 2 দিয়ে দেখবা, 2 দিয়ে যাবে না, যেহেতু বিজুড় 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না। সেটা বোঝার উপায় কি, ক্যালকুলেটর ইউজ করার দরকার নাই, 3 দিয়ে গেলে তাদের অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 229-এর অঙ্কগুলোর সমষ্টি কত, 13, এরা 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 229 3 দ্বারা ভাগ করা যাবে না। 5 দিয়ে ভাগ করার নিয়ম কি,
5 দিয়ে ভাগ করার সময় শেষ অঙ্ক 5 হতে হবে অথবা 0 হতে হবে। 229 5 দিয়ে যায় না। তাহলে তুমি 7 দিয়ে ট্রাই করবা। ওকে, 7 দিয়ে যাবে না। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? 11 দিয়ে ভাগ করার হচ্ছে জোড় অবস্থান যোগ করবা, বিজোড় অবস্থান যোগ করবা। বিয়োগ করে যদি 11 দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগ করা যাবে। জোড় অবস্থান কে কে? 2। বিজোড় অবস্থান কত? 2 যোগ 9 বিয়োগ 2 সমান কত? 11 বিয়োগ 2 সমান কত? 9। এটা 11 দিয়ে ভাগ করা যায় না। 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? একটা প্লাস একটা মাইনাস ধরে জোড় বিজোড় অবস্থানগুলো যোগ বিয়োগ করবা। ফলাফলটা যদি 11 দিয়ে ভাগ করা যায় পুরোটা 11 দিয়ে ভাগ করা যাবে। 13 দিয়ে যাবেন, শেষ। তার মানে এটা হচ্ছে প্রাইম। যেহেতু সে প্রাইম, তাহলে তাকে মাইনাস একটা প্রাইম, খালি একটা প্রাইম, সে নিজেই প্রাইম, তাহলে -1 এর পাওয়ার 1, তাহলে মিউ 229 সমান -1 আসবে। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ক্লিয়ার? ওকে, এখন আসবে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এইগুলা ছোট প্রশ্নের জন্য থাকে অথবা বড় প্রশ্নে এবিসি আকারে থাকবে, তোমাদের জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। দেখো, শুরুতে আসছে, 22-এ আসছে, 20-এ আসছে। তোমরা তো 20-এর পরীক্ষার্থী না? তোমরা তো জি 20-এর স্যার। পরীক্ষার্থী নাকি? তোমাদের জন্য এই হ্যাঁ টপিকটা ইম্পর্টেন্ট। তাহলে আগে জানতে হবে রামানুজন সাম কাকে বলে। রামানুজন ফর্মুলা বা রামানুজন সাম বলা হয়। ফর্মুলা না বলে এখানে অনেক সময় রামানুজন সাম বলা হয়। রামানুজন সামকে লেখার নিয়ম হচ্ছে CNM, যেখানে ডি ডিভাইডস এন এবং এম এর কি হতে হবে? গসাগু এখানে থাকতে হবে। ঠিক আছে? এবং মিউ n/d × d, এটা হচ্ছে রামানুজন সামের শর্ত। ঠিক আছে? ওকে, আর মিউ তো কি জানা আছে? মিউরিয়াস ইনভার্সন ফর্মুলা। ওকে, এখন দেখো তোমার কাছে 24 এবং 12, C24 12 এর মান বের করতে বলছে। তাহলে আমি এম সমান কত দেবো? 24, এন সমান কত দেবো? 12। এখন এম এবং এন এর গসাগু, তার মানে 24 এবং 12 এর গসাগু কত? 6। ঠিক আছে? তাহলে আমি, সরি, 24 এবং 12 গসাগু হচ্ছে 12, সরি, 12। তাহলে আমি এখানে লিখবো কিভাবে? C12 24 সমান ডিভিজর অফ তাদের গোসাগু। খেয়াল করো, রামানুজন সামে এখানে যে ডিভিজর গুলো কার গোসাগু? এই দুইজনের, এন এবং এম এর গোসাগু। তাহলে এন এবং এম এর গোসাগু কত পেয়েছি? 12। তাহলে এখানে দিব ডিভিজর অফ ইউ 12/d ইন্টু ডি, এটা আসবে। ওকে, n/d × d। ওকে, তাহলে এন মানে কে? এই যে সি এর এখানে যে বলবে সে হচ্ছে এন। তাহলে এইটাকে তার ভাজক দিয়ে ভাগ করে আর ভাজক দিয়ে গুণ দিতে হবে। তাহলে 12 এর ভাজক কারা কারা? 12 এর ভাজক কারা কারা? 1 2 3 4 6 12। তাহলে ভাজক গুলো এখানে বসাও। তাহলে মিউ 12/1 × 1 আসবে। প্রথমে টি এর মান 1 বসাবো এখানে, তাহলে কত আসবে? মিউ 12/1, আর এখানে কত আসবে? টি এর মান 1 আসবে। পরে 2 বসাও, তাহলে 2, 2 ইন্টু মিউ 12/2, দ্যাট ইজ 2 ইন্টু মিউ 6 আসবে। 3 ইন্টু মিউ 4, 4 ইন্টু মিউ 3, 6 ইন্টু মিউ 2, 12 ইন্টু মিউ 1। আসবে নাকি আসবে না? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন মিউ এর মান বের করব। মিউ 12 এর মান 0 হবে, কারণ মিউ 12 থেকে আছে 2 এর স্কয়ার আছে, সেজন্য মিউ মিউ 12 এর মান 0। মিউ 6, মিউ 6 এর মান কি হবে? মিউ 6 এ কে আছে বলতো? মিউ 6 এ মিউ 2 ইন্টু মিউ 3 আছে। একটা প্রাইমের জন্য একটা মাইনাস, তাহলে দুইটা প্রাইমের জন্য দুইটা মাইনাস, তার মানে কত হবে? 2 - 1, তাহলে মিউ 6 এর মান হচ্ছে 1। মিউ 4 স্কয়ার আছে, তাহলে 0 হবে। মিউ 3 -1 হবে, কারণ একটা প্রাইম। মিউ 2 -1 হবে, একটা প্রাইম। আর মিউ 1 এর মান 1 জানা আছে। এই মানগুলো এখানে বসাও, উত্তর আসবে 4। শেষ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। ওকে, ঠিক এই প্রশ্নটা, মানে দুইটা প্রশ্ন আসছে। একটা বলছে যে C12 24 এর মান কত, পরে বলছে যে C24 12 এর মান কত। ওকে, তো সেম আগের মতো,
সি এর নিচে যে থাকবে সে হচ্ছে এন। তাহলে এন ধরলাম আর উপরেরটাকে এম ধরলাম, তাদের গড় 12। আগের মতো C24 সমান এখানে কত, ডি ডিভাইডস 12 মিউ। এইখানে কি হবে, এইখানে যে থাকবে সে বসবে কত, 24। আগে কত বসছিল, 12। 24 বাই এখানে কত দিব, ডি। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লাস নাই, ক্লাস। ওকে, এখন 12 এর ভাজক কারা কারা, 12 কেন, আচ্ছা। ওকে, তাহলে ডি দিয়ে, ডি হচ্ছে কত, ডি দিয়ে আমি এখানে যে 12 এর ভাজক গুলা নিব, 12 এর ভাজক কে কে, 1 2 3 4 6 12। আগের মতো মান বসাবো, 1 মিউ 24, 2 মিউ 12, তারপরে 3 মিউ 8, 4 মিউ 6, 6 মিউ 4, 12 মিউ 2। 24-এর মান কত আসবে, 0 আসবে। 12-এর মান 0 আসবে। 8-এর মান 0 আসবে। 6-এর মান 1 আসবে। 4-এর মান 0 আসবে। 2-এর মান -1 আসবে। বোঝা গেছে? জি স্যার। এটা এটা বোঝা গেছে কিনা দেখো, এতটুকু বোঝা গেছে। জি জি স্যার। স্যার। এরপরে এই যে এখানে মান মান ছিল, এখন এই মানগুলো এখানে বসালে উত্তর আসবে -8। এই হচ্ছে আমাদের মুভিয়াস ইনভার্সন ফর্মুলার সাহায্যে রামানুজন সাম বের করা। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আজকে যে টপিকটা পড়িয়েছি সেটা, এই অঙ্কটা এবং প্রথমটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, 24-এর জন্য। ঠিক আছে, এখন পর্যন্ত যা পড়িয়েছি সেটা